প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আজকে আমাদের পরিণতি সেশনের দ্বিতীয় ক্লাস। এই ক্লাসে আমরা পড়ব সরকারের আধুনিক শ্রেণীবিভাগ পরিণতি প্রথম পত্র। কিন্তু তার আগে আমাদের বিষয়টা হচ্ছে তোমাদের সাথে আমার বা তোমাদের সাক্ষাৎ হচ্ছে না, দেখা হচ্ছে না, এটাই সব থেকে একটা বড় ব্যাপার। পারলে মোবাইলের মাধ্যমে তোমরা একটু যোগাযোগ করো, কারণ তোমাদের নাম্বার বা তোমাদের পরিচয়টা তো আমার কাছে আপাতত নেই ফার্স্ট ইয়ার, এই জন্য আমিও যোগাযোগ করতে পারছি না। আমরা আজ পড়ব সরকারের আধুনিক শ্রেণীবিভাগ। তার আগে আমরা জানবো যে সরকার আসলে কোথা থেকে এলো বা আমাদের কেন সরকার প্রয়োজন। পৃথিবীর সব থেকে আদি সংগঠন রাষ্ট্র, পরিবার। পরিবারের পরে সব থেকে বৃহত্তম সংগঠন রাষ্ট্র। একটি রাষ্ট্র, তাহলে রাষ্ট্র কাকে বলে? একটি নির্দিষ্ট ভূখণ্ডে যখন স্থায়ীভাবে কিছু জনসমষ্টি বসবাস করে, এই জনসমষ্টিকে পরিচালনা করার জন্য একটা সরকার থাকে এবং এই সরকারের সার্বভৌম ক্ষমতা থাকে, তখন এই নির্দিষ্ট ভূখণ্ডকে বলা হয় একটি রাষ্ট্র। অর্থাৎ একটি নির্দিষ্ট ভূখণ্ডে যখন স্থায়ীভাবে কিছু জনসমষ্টি বসবাস করে, এর একটি সরকার ব্যবস্থা এবং সেই সরকারের সার্বভৌম ক্ষমতা থাকে, তখন এটাকে আমরা একটা রাষ্ট্র বলতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থী, একটা রাষ্ট্র গঠিত হতে গেলে আমরা সংজ্ঞার মাধ্যমে যেটা পেলাম যে আমাদের চারটি উপাদান থাকা আবশ্যক। রাষ্ট্র গঠনের চারটি উপাদান হল নির্দিষ্ট ভূখণ্ড, টু স্থায়ী জনসমষ্টি, থ্রি সরকার, ও ফোর সরকারের সার্বভৌম ক্ষমতা। তাহলে আমরা দেখছি যে একটি রাষ্ট্র গঠিত হতে গেলে তার চারটি উপাদান থাকা আবশ্যক, যার একটি হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড, স্থায়ী জনসমষ্টি, সরকার এবং ওই সরকারের সার্বভৌম ক্ষমতা। কিন্তু আমাদের আজকের পাঠ হচ্ছে সরকারের আধুনিক শ্রেণীবিভাগ। তাহলে সরকার কি? রাষ্ট্র গঠনের একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সরকার। সরকার অবশ্যই একটি বাস্তব এবং রাজনৈতিক প্রতিষ্ঠান। সংকীর্ণ অর্থে সরকার বলতে আমরা বুঝি আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগের সকল কর্মকর্তা কর্মচারীকে। আমি আবার বলি, সংকীর্ণ অর্থে সরকার বলতে আমরা বুঝি আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগের সকল কর্মকর্তা কর্মচারীকে। কিন্তু যদি বৃহত্তর অর্থে আমরা সরকারকে বিবেচনা করি, তাহলে সরকার সকল জনগণের সিদ্ধান্ত বা চিন্তাধারা, সকল জনগণের নির্বাচনের মাধ্যমে যখন কোনো প্রতিনিধি রাষ্ট্র পরিচালনা করে, তখন সেই প্রতিনিধিগণকে বলা হয় সরকার। এই সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন রকমভাবে পরিচালিত হয়েছে, বিভিন্ন পদ্ধতিতে। ঠিক এদিক থেকে আমাদের রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল সরকারের একটা শ্রেণীবিভাগ করেছেন। তিনি দুটি নীতির ভিত্তিতে সরকারের শ্রেণীবিভাগ করেছেন। আমরা এখন সরকারের
অ্যারিস্টটলের শ্রেণীবিভাগটা দেখব। অ্যারিস্টটলের সরকারের শ্রেণীবিভাগ আমরা দেখছি এখানে তিনি দুটি নীতির ভিত্তিতে সরকারের শ্রেণীবিভাগ করেছেন। একটা হচ্ছে সংখ্যানীতি আর একটা হচ্ছে উদ্দেশ্য নীতি। সংখ্যানীতি আর উদ্দেশ্য নীতি। অ্যারিস্টটল দুটি নীতির ভিত্তিতে সরকারের শ্রেণীবিভাগ করেছেন, সংখ্যানীতি এবং উদ্দেশ্য নীতি। সংখ্যানীতি অনুযায়ী তিনি সরকারের শ্রেণীবিভাগ করেছেন শাসকের সংখ্যা অনুযায়ী একজনের শাসন, কয়েকজনের শাসন এবং বহুজনের শাসন। তার চিন্তা চেতনা ছিল এরকম যে এক ব্যক্তির শাসন, একজন ব্যক্তি যখন রাষ্ট্রের উদ্দেশ্যে বা রাষ্ট্রের কল্যাণের উদ্দেশ্যে রাষ্ট্র পরিচালনা করে তখন সেটাকে বলা হয় রাজতন্ত্র। এই রাজতন্ত্রের বিকৃত রূপ হচ্ছে স্বৈরতন্ত্র। যখন কোন একজন ব্যক্তি রাষ্ট্র পরিচালনা করে কিন্তু তার উদ্দেশ্য রাষ্ট্রের কল্যাণ থাকে না, শুধু ব্যক্তিগত স্বার্থটাই বেশি থাকে, এরকম পদ্ধতিকে বলা হয় স্বৈরতন্ত্র। সংখ্যানীতি অনুযায়ী কয়েকজনের শাসনের মধ্যে আছে অভিজাততন্ত্র এবং ধনীতন্ত্র। একজন বাদ দিয়ে আমরা যদি ধরি যে সমষ্টিগত কয়েকজন মিলে যদি রাষ্ট্র পরিচালনা করেন এবং ইনাদের উদ্দেশ্য যদি থাকে সবসময় জনগণের কল্যাণ, রাষ্ট্রের কল্যাণ, তখন সেটাকে বলা হয় অভিজাততন্ত্র। এবং ওরকম সমষ্টিগত সংখ্যক প্রতিনিধি যখন রাষ্ট্র পরিচালনা করেন এবং তাদের উদ্দেশ্য যখন থাকে নিজেদের স্বার্থ, তখন সেটাকে বলা হয় ধনীতন্ত্র। অ্যারিস্টটলের শাসন সরকার শ্রেণীবিভাগের আরেকটা রয়েছে বহুদলীয় শাসন। এই বহুদল যখন জনগণের উদ্দেশ্যে রাষ্ট্র পরিচালনা করে, তাদের উদ্দেশ্য সবসময় ভালো থাকে, তখন সেটাকে বলা হয় গণতন্ত্র এবং এর বিপরীতটাকে বলা হয় জনতাতন্ত্র। এটা হচ্ছে আমাদের রাষ্ট্রবিজ্ঞানের জন্য অ্যারিস্টটলের সরকারের শ্রেণীবিভাগ। কিন্তু সরকারের এই শ্রেণীবিভাগটা সকল স্তরের মানুষকে খুশি করতে পারেনি, তার এই শ্রেণীবিভাগে কিছু ত্রুটি বিস্তৃতি রয়ে গেছে। এই জন্যে পরবর্তী সময়ে আমাদের রাষ্ট্রবিজ্ঞানীগণ যেমন জ্যাক রুসো, ম্যাকাইভার, লিক, ইনারা সরকারের আধুনিক শ্রেণীবিভাগ করেছেন। অ্যারিস্টটলের সরকারের শ্রেণীবিভাগটাকে মাথায় রেখে ইনারা সরকারের একটা আধুনিক শ্রেণীবিভাগ করেছেন। আজকে আমরা এখানে সরকারের আধুনিক শ্রেণীবিভাগে লিকের শ্রেণীবিভাগটা আলোচনা করব। লিকের মতে রাষ্ট্রপ্রধান যে ক্ষমতা লাভের পদ্ধতি অনুযায়ী সরকার বিভাগ করে। এটা হচ্ছে একটা নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, একটা প্রজাতন্ত্র। তাহলে
শর্তটা কি? যখন একজন রাষ্ট্রনায়ক বা একজন রাষ্ট্র পরিচালক উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত হন, যেমন রাজারা যখন উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত হন এবং ইনারা নামে মাত্র রাষ্ট্র পরিচালনা করেন, কিন্তু প্রকৃতপক্ষে রাষ্ট্র পরিচালনা করেন জনগণ কর্তৃক নির্বাচিত প্রতিনিধিগণ, তখন এই সরকার ব্যবস্থাকে বলা হয় নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। আমি আরেকবার বলি, যখন রাজা রানী উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত হন কিন্তু ইনারা থাকেন নামে মাত্র, প্রকৃতপক্ষে রাষ্ট্র পরিচালনা করেন জনগণ কর্তৃক নির্বাচিত প্রতিনিধিগণ, তখন এটাকে বলা হয় নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। যেমন আমাদের বর্তমান সময়ে জাপান, ব্রিটেনে এই অবস্থাটা পরিচালিত আছে। এবং আরেকটা হচ্ছে রাষ্ট্রপ্রধানের ক্ষমতা লাভের পদ্ধতি অনুযায়ী আরেকটা হচ্ছে প্রজাতন্ত্র। প্রজাতন্ত্র বলতে আমরা বুঝি যখন সরাসরি জনগণ কর্তৃক নির্বাচিত প্রতিনিধিগণই রাষ্ট্র পরিচালনা করেন, এখানে নামে মাত্র কেউ থাকেন না, তখন এটাকে বলা হয় প্রজাতন্ত্র। এখানে জনগণই সকল ক্ষমতার উৎস এবং জনগণ কর্তৃক নির্বাচিত প্রতিনিধিরাই সেটা পরিচালনা করেন। এটা একটা। লিগের মতে শাসন বিভাগ ও আইন বিভাগের মধ্যে সম্পর্ক অনুযায়ী শাসন বিভাগ ও আইন বিভাগের মধ্যে সম্পর্ক অনুযায়ী সরকারকে আবার দুই ভাগে ভাগ করা যাবে। সেই দুটো সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা। দুটোটা রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। শাসন বিভাগ ও আইন বিভাগের মধ্যে সম্পর্ক অনুযায়ী সরকারকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা, অন্যটা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা কি? যখন আইন বিভাগের অধিকাংশ সদস্যের দ্বারা শাসন বিভাগ নির্বাচিত হয় এবং শাসন বিভাগ তার যাবতীয় কাজের জন্য আইন বিভাগের নিকট দায়ী থাকে, এরকম সরকার ব্যবস্থাকে বলা হয় সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা। যখন আইন বিভাগের অধিকাংশ সদস্যের দ্বারা শাসন বিভাগ নির্বাচিত হয় এবং শাসন বিভাগ তাদের যাবতীয় কাজের জন্য আইন বিভাগের নিকট দায়ী থাকে, তখন এই সরকার ব্যবস্থাকে বলা হয় সংসদীয় সরকার ব্যবস্থা। অন্যদিকে যখন রাষ্ট্রপতি সরাসরি জনগণ কর্তৃক নির্বাচিত হন এবং এই সরকার ব্যবস্থায় আইন বিভাগ এবং শাসন বিভাগের কাছে কোনো জবাবদিহিতা নাও থাকতে পারে এবং এদের মধ্যে সে সম্পর্ক বজায় থাকতে পারে না, সেটা সম্পূর্ণ নির্ভর করে রাষ্ট্রপতির ইচ্ছা অনিচ্ছার উপর। এই সরকার ব্যবস্থাকে বলা হয় রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। অর্থাৎ
সংসদীয় সরকার ব্যবস্থায় সরকারের বা রাষ্ট্রের প্রকৃতপক্ষে প্রধান থাকেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি থাকেন নামমাত্র প্রধান এবং রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি প্রকৃতপক্ষে সরকার এবং রাষ্ট্রের প্রধান থাকেন। এটাই হচ্ছে আমাদের সংসদীয় এবং মন্ত্রিসভার সরকার ব্যবস্থার মধ্যে পার্থক্য। শিক্ষার্থী, তোমরা বুঝতে না পারলে অবশ্যই আমাকে লিখে জানাবে যে কোনটা তোমাদের বুঝতে ত্রুটি। সংবিধানের ক্ষমতা মন্ডলের ভিত্তিতে নিয়োগ সরকারকে আরো দুটি ভাগ করেছে। এক কেন্দ্রীয় সরকার, যুক্তরাষ্ট্রীয় সরকার। সংবিধানের ক্ষমতা বন্টনের ভিত্তিতে এই সরকারকে আলাদা ভাগ করেছেন, একটা কেন্দ্রীয় সরকার আর একটা যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা। যখন কোনো রাষ্ট্রে একটিমাত্র কেন্দ্রীয় সরকার থাকে এবং কোনো আঞ্চলিক সরকার থাকে না এবং এই কেন্দ্রীয় সরকারই কেন্দ্রীয় পর্যায় থেকে পুরো রাষ্ট্রটা পরিচালনা করেন, তখন এই সরকার ব্যবস্থাকে বলা হয় এক কেন্দ্রিক সরকার ব্যবস্থা, যেমন আমাদের বাংলাদেশ। যখন কোনো সরকার বা যখন কোনো রাষ্ট্রে একটি মাত্র সরকার ব্যবস্থা থাকে এবং এই সরকার কেন্দ্রীয় পর্যায় থেকেই সারা রাষ্ট্রে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে রাষ্ট্রটাকে পরিচালনা করেন, তখন এই সরকার ব্যবস্থাকে বলা হয় এক কেন্দ্রিক সরকার ব্যবস্থা। এবং আরেকটি হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা। সংবিধানের ক্ষমতা বন্টন অনুযায়ী যখন কোনো রাষ্ট্রে একটা কেন্দ্রীয় সরকার থাকে এবং অনেকগুলো আঞ্চলিক সরকার থাকে, এই আঞ্চলিক সরকারগুলো এবং কেন্দ্রীয় সরকার মিলায় একটা পুরো রাষ্ট্র, তখন এই রাষ্ট্রটাকে বলা হয় যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা। অর্থাৎ এরূপ রাষ্ট্রীয় ব্যবস্থায় অনেকগুলো অঞ্চল থাকে, প্রত্যেকটা অঞ্চলের একটা সরকার ব্যবস্থা থাকে, কিন্তু এই আঞ্চলিক সরকারের সব কিছুই থাকে ওই অঞ্চলটার জন্য আঞ্চলিক সরকারই মোটামুটি সব ব্যবস্থায় গ্রহণ করতে পারেন, কিন্তু ওই আঞ্চলিক সরকার আর কেন্দ্রীয় সরকারের এতটুকু পার্থক্য থাকে যে আঞ্চলিক সরকার অঞ্চলের জন্য সব সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন, কিন্তু ওই সরকারের সার্বভৌম ক্ষমতা থাকে না। পাশাপাশি ওই রাষ্ট্রেরই কেন্দ্রীয় সরকারের সার্বভৌম ক্ষমতা থাকে। অতএব সার্বভৌম ক্ষমতা থাকে, উনি পুরো রাষ্ট্রটা পরিচালনা করতে পারেন কেন্দ্রীয় সরকার। এবং এই রকম যুক্তরাষ্ট্রে আঞ্চলিক সরকার এবং কেন্দ্রীয় সরকারের ক্ষমতা নিয়ে যাতে কোনো সমস্যা না হয়, তার জন্যে সংবিধানে আঞ্চলিক সরকার এবং কেন্দ্রীয় সরকার কতটুকু ক্ষমতা ভোগ করবে সেভাবে সুন্দর করে লিখিত আছে। এই জন্যই বলা হয়েছে যে সংবিধানে ক্ষমতা বন্টনের পদ্ধতি অনুযায়ী সরকারকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কেন্দ্রীয় সরকার আর একটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সরকার। তাহলে আমরা সরকারের আধুনিক শ্রেণীবিভাগ পড়লাম। সরকারের আধুনিক শ্রেণীবিভাগ পড়তে যে আমরা যেটা জানলাম যে পৃথিবীর সব থেকে আদি সংগঠন পরিবার এবং সব থেকে বৃহত্তম সংগঠন রাষ্ট্র। কিন্তু রাষ্ট্র কি? যখন একটি রাষ্ট্রে নির্দিষ্ট ভূখণ্ড থাকে, কিছু মানুষ স্থায়ীভাবে বসবাস করে এবং তার একটি সরকার এবং ওই সরকারের সার্বভৌম ক্ষমতা থাকে, তখন ওটাকে বলা হয় একটা রাষ্ট্র। এবার একটা রাষ্ট্র গঠিত হতে গেলে তার চারটি উপাদান থাকা আবশ্যক,
যে চারটি উপাদানের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ এবং মুখ্য উপাদান হচ্ছে সরকার। সরকার কি? সংকীর্ণ অর্থে সরকার হচ্ছে আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগের সকল কর্মকর্তা কর্মচারী। বৃহত্তর অর্থে সরকার হচ্ছে জনগণ নির্বাচিত প্রতিনিধিগণ যারা রাষ্ট্র পরিচালনা করেন। সরকারের শ্রেণী বিভাগ আমাদের রাষ্ট্রবিজ্ঞানের জনক স্কুলে করেছেন, কিন্তু বাস্তবায়ন প্রেক্ষিতে সেটা সম্পূর্ণভাবে আমরা মেনে নিতে না পারায় আমাদের আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীগণ সরকারের আধুনিক শ্রেণী বিভাগ করেছেন। এখানে আমরা সরকারের রাষ্ট্রবিজ্ঞানের লিগের সরকারের আধুনিক শ্রেণী বিভাগটা দেখলাম। লিগের সরকারের আধুনিক শ্রেণী বিভাগ দেখতে যে আমরা এখানে আবার আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ পেয়েছি। তাহলে আমাদের এটাও জানতে হবে যে আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগটা আসলে কি জিনিস। একটি সরকার যখন রাষ্ট্র পরিচালনা করে তখন রাষ্ট্র পরিচালনা করার জন্য সরকারের কিছু সাহায্যের প্রয়োজন। সরকারকে বিভিন্ন দিক থেকে সাহায্য করার জন্য আমাদের রয়েছে তিনটি বিভাগ: আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। এই তিনটি বিভাগ এতটাই গুরুত্বপূর্ণ যে এই তিনটি বিভাগকে সরকারের তিনটি অঙ্গের সাথে তুলনা করা হয়। এটাকে এই তিনটি বিভাগকে সরকারের তিনটি অঙ্গ বলা হয়। আইন বিভাগ আমাদের জাতীয় সংসদ, আমাদের আইন বিভাগের নাম জাতীয় সংসদ। আইন বিভাগের অধিকাংশ সদস্যগণ কর্তৃক আমাদের শাসন বিভাগের কর্মকর্তাগণ বা সদস্যগণ নির্বাচিত হন এবং শাসন বিভাগ তার যাবতীয় কাজের জন্য আইন বিভাগের উপর দায়ী। এবং বিচার বিভাগের কাজ দেশের সমস্ত অপরাধের বিচার করে নিরপরাধীকে মুক্তি দেওয়া এবং অপরাধীকে সাজা দেওয়া। এই তিনটি বিভাগ ছাড়া আমাদের সরকার অসম্পূর্ণ, সরকার সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারেন না। এই জন্য এই তিনটি বিভাগকে এতটা গুরুত্ব দেওয়া হয়। আর এই জন্য এই তিনটি বিভাগকে সরকারের আধুনিক শ্রেণী বিভাগ, আধুনিক সরকারের তিনটি অঙ্গ বলা হয়। আমাদের আজকের এই পাঠে রাষ্ট্র কি, সরকার কি, সরকারের সংজ্ঞাটা আসলে কি, রাষ্ট্রের উপাদান কয়টি কি কি, এবং সরকারের যে আমরা লিগের যে তিনটা শ্রেণী বিভাগ, তিনটা শ্রেণী বিভাগ পড়লাম, এখানেও যদি তোমাদের কোনো ত্রুটি থাকে, বুঝতে না পারো, তাহলে প্রশ্ন লিখে কোথায় বোঝনি আমাকে জানাবে, আমি প্রশ্নের মাধ্যমে তোমাদের আনসার দেব। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীগণ, সবাই ভালো থাকবে।